হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনে ফ্রেঞ্জি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি অ্যাকিলার প্যারাডক্সের 3, 4, 5 পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। আজ এক্সপ্লেন করব এর 6, 7 এবং শেষ 8 নাম্বার এপিসোড নিয়ে। তাহলে আর দেরি না করে দেখা যাক ওয়েব সিরিজটির কাহিনীটি। অ্যাকিলার প্যারাডক্সের 6ষ্ঠ পর্ব শুরু হয় আগের এপিসোডের ফ্ল্যাশব্যাক দেখিয়ে, যেখানে তাং লিফটে ঢোকার ঠিক আগে ভেতরে থাকা এক ছেলেকে দেখে তার ঘাড়ে কাঁটা দিয়ে ওঠে এবং সে পিছু হটে চলে যায়। কিন্তু ছেলেটিকে ইগনোর করায় সে অপমানিত বোধ করে এবং প্রতিশোধ নিতে তাঙের অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে স্প্রে করে পুরো রুম ধোঁয়ায় ভরিয়ে ফেলে। বর্তমানে সে বুসান থানার পুলিশের হেফাজতে আছে এবং সিনিয়র অফিসার তাকে জেরা করছেন। তার চেহারা দেখে বোঝা যায় তাকে বেশ উত্তম মধ্যম দেওয়া হয়েছে, কারণ সে একজন সন্দেহভাজন খুনির রুমের সব এভিডেন্স নষ্ট করেছে। এরপরের সিনে সংচনকে ইনসুলিন নিতে দেখা যায়। সে ডায়াবেটিসে আক্রান্ত, যার ফলে তার হাতের আঙুলের ক্ষত সেরে উঠছে না। আক্রান্ত স্থানে ওষুধ দিতে দিতে সে বিড়ালদের সাথে কথা বলে যে এই পৃথিবী জঘন্য কীট দ্বারা আক্রান্ত, তাদের নির্মূল করতে পারলে ভালো হতো, কিন্তু হাতের অসুখের কারণে সে তার কাজ ঠিকমতো করতে পারছে না। অন্যদিকে আহত ইয়ংজে নানগামকে ফোন করে বলে সে সংচনকে সাংমিনের অ্যাপার্টমেন্টের বাইরে দেখেছে। তার ধারণা বিস্ফোরণ ঘটানো এবং সাংমিনের মৃত্যু দুটোতেই সংচনের হাত ছিল। সে আরও জানায় এই সংচনই সেই অপরাধী যাকে নানগাম এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। ইয়ংজে রবিন এবং তাংকে ধরতে খুবই উৎসাহী ছিল, কিন্তু নানগাম তাকে এইসব ঝামেলায় না জড়িয়ে রেস্ট নিতে বলেন। নানগাম তখন হসপিটালে ছিলেন, যেখানে তার বাবাকে আইসিইউতে রাখা হয়েছে। তার মা তাকে এসব পুলিশি কাজের বদলে অসুস্থ বাবার প্রতি তার দায়িত্ব পালন করতে বলেন। ডাক্তার তাদের কঠিন সিদ্ধান্ত নিতে বলেন। পরিবারের সম্মতিতে তার বাবার লাইফ সাস্টেইনিং ট্রিটমেন্ট প্রত্যাহার করবেন কিনা এটা নিয়ে ডাক্তার তাদের কাছে সম্মতি চান, কারণ লাইফ সাপোর্ট ট্রিটমেন্ট শুরু করার জন্য যখন রোগীকে ভেন্টিলেটরে রাখা হবে তখন রোগীর বেঁচে থাকার সম্ভাবনা ক্রমশ কমে আসবে। এরপর পলাতক তাংকে দেখানো হয় যে ট্রেনে ভ্রমণ করছে। এই সময় সে দেখে যে এক লোক তার পাশের মেয়েটিকে সেক্সুয়ালি হ্যারাস করছে। মেয়েটি এর প্রতিবাদ করলেও তাং কিছুই করে না, বরং সেখান থেকে সে পালিয়ে যায়। সে একটি অ্যামিউজমেন্ট ক্যাফেতে গিয়ে ভিডিও গেমস খেলে, যেমনটা সে কলেজে এক্সামের সময় পড়াশোনা এড়াতে গেমস খেলত, কারণ সে মনে করে সমস্যা এড়ানোর সেরা উপায় হলো বাস্তবতার মুখোমুখি হওয়া নয়, বরং কঠিন এবং জটিল চিন্তা করা। তাই সে এখন গেমস খেলছে। রবিন তার বাড়িতে ফিরে গিয়ে দেখে যে সংচন আগেই তার রুমে বসে আছে। সংচন এবং রবিন এর আগে একসঙ্গে কাজ করত। সে এখন তাংয়ের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু রবিন জানায় যে তাং এখন গা ঢাকা দিয়েছে। সংচন তাকে তাংয়ের সঙ্গে দেখা করার ব্যবস্থা করতে বলে এবং যাওয়ার আগে রবিনের কাছ থেকে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটি নিয়ে যায়, যার মালিক ছিল তাং। এই বইটির ভিতরে সে কিছু একটা খুঁজে পেয়েছে। রবিনের বারণ সত্ত্বেও সে যখন বইটি নিয়ে বাইরে যেতে চায় তখন রবিন তাকে পেছন থেকে বেসবল ব্যাট দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সংচন সহজেই তার আক্রমণ প্রতিহত করে রবিনকে মেরে দূরে ছিটকে ফেলে দেয়। সে রবিনকে বলে, ওই ছেলেটা এতই গুরুত্বপূর্ণ যে আমাকে মারছিস? ওদিকে গেমস খেলতে খেলতে তার পাশে গেমস খেলতে থাকা একজন লোককে দেখে টাঙের ঘাড়ে আবারও কাঁটা দিয়ে ওঠে, কিন্তু সে এবার কিছুই না করে বেরিয়ে আসে। অন্যদিকে ইয়ংজে নানগামের কথা অগ্রাহ্য করে রবিনের বাড়িতে যায়। এই সময় সে সংচনের মুখোমুখি হয় এবং সংচন তাকে ব্যাপক ধোলাই দেওয়ার পর তাকে জানলা দিয়ে নিচে ফেলে দেয়। এই ঘটনার পর পুলিশ স্টেশনে রবিন নানগামের সাথে সাক্ষাৎ করে এবং বলে যে সে শুধু নানগামের সঙ্গেই কথা বলবে। সে বলে সংচনই ইয়ংজেকে মেরেছে এবং সংচনকে ধরতে তার কুকর্মের বিস্তারিত তথ্য নিয়ে সে হাজির হয়। কিন্তু নানগাম বলেন রবিন যদি এর আগে এসব বিস্তারিত তথ্য দিত তাহলে তারা আগেই সংচনকে ধরতে পারত, কিন্তু রবিন বলে যে নানগামের এটাই সুযোগ প্রতিশোধ নেয়ার, এজন্য সে তাকে সাহায্য করবে। কিন্তু নানগাম তার সাথে কাজ করতে রাজি হন না এবং থানা থেকে বেরিয়ে যান। যাওয়ার সময় নতুন ক্যাপ্টেনের সঙ্গে তার দেখা হয়। এদিকে সংচন গাড়ি করে যাওয়ার সময় এক মাতাল কাপলকে দেখে, যেখানে ছেলেটি এক বয়স্ক ড্রাইভারকে গালিগালাজ করছিল। এটা দেখে সংচন তাদেরকে মারার চিন্তা করে। সে তাদেরকে একটি বিল্ডিংয়ের ছাদে নিয়ে আসে, যেখানে দেখা যায় তরুণ ছেলেটিকে সে ইতিমধ্যেই মেরে ফেলেছে এবং মেয়েটিকে জ্ঞান দিচ্ছে। সে বলে এমন এক জেনারেশন তৈরি হয়েছে যারা রাস্তায় ট্রাফিক আইন মানে না, বয়স্কদের অপমান করে। তোদের বাবা মা ছোটবেলায় তোদের শাসন করেনি, তাই এমন বেয়াদব হয়েছ। তোদের বেয়াদবের শিকড় এত গভীরে যে তোদেরকে নির্মূল করা অসম্ভব। মেয়েটি ভয়ে কাঁদতে থাকে এবং বাঁচার জন্য অনুরোধ করে। সংচন মেয়েটিকে ছেড়ে দিতে রাজি হয়, তবে শর্ত দেয় যে এরপর থেকে সে একজন আদর্শ নাগরিকের জীবনযাপন করবে এবং সে স্বীকারোক্তি কাগজে কলমে লিখে দিতে বলে। কিন্তু মেয়েটি বলে তার কাছে কোনো কলম নেই। সংচন রেগে গিয়ে বলে, কলম নেই? তুই কেমন ছাত্রী? মেয়েটি বলে সে আর্ট কলেজে পড়ে। তখন সংচন বলে, এটা তোর দুর্ভাগ্য। আর্ট কলেজে পড়লে একদিন সে হয়তো
তার চেহারা আঁকতে পারবে, কিন্তু মেয়েটি বলে সে একজন বাজে আর্টিস্ট। এরপর সংচন মেয়েটিকে মেরে ফেলে, তবে তার আগে অবশ্যই মেয়েটির কাছ থেকে সে স্বীকারোক্তি আদায় করে নেয়। তাং সংচনকে নিয়ে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে যে তাকে গলা টিপে মারতে আসছে। ঘুম থেকে জেগে ওঠে সে একটি খুনের খবর দেখে। লি নামের এক ব্যক্তি একজনকে ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে তার চেহারা দেখে তাং চিনতে পারে যে এটাই সেই লোক যাকে সে গেমস খেলতে দেখেছিল। ওদিকে নানগামের নতুন ক্যাপ্টেন মুন জিয়ং জুন নানগামের বাসায় এসে বলেন নানগাম সংচন সম্পর্কে সবচেয়ে বেশি জানে। তিনি রবিনের নথিপত্র দেখিয়ে বলেন সংচন সম্পর্কে পাওয়া এই তথ্যগুলো তাকে ধরতে অনেক বড় সূত্র হিসেবে কাজ করবে। তিনি আরও জানান ইতিমধ্যে ম্যাপো থানায় একটি মামলা করা হয়েছে। হত্যার পদ্ধতি দেখে মনে হচ্ছে এটা সংচনের কাজ, কিন্তু এবার সে হত্যার জন্য ভুল ব্যক্তিকে বেছে নিয়েছে। মেয়েটি ছিল বিখ্যাত বুয়ন কনস্ট্রাকশন কোম্পানির প্রেসিডেন্টের নাতনি। এই কেস সমাধান করতে পারলে তার জন্য পদোন্নতির সুযোগ অপেক্ষা করছে। ক্যাপ্টেন নানগামকে পরদিন থেকে কাজে ফেরার নির্দেশ দেন। একই সময়ে রবিন নিজেই বুয়ন কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করে সংচনকে ধরতে সাহায্য করতে চায়। সে তাংয়ের সাথে যোগাযোগ করে বলে সংচনকে ধরতে তাংয়ের সাহায্য দরকার, কিন্তু তাং সংচনের ব্যাপারে বিস্তারিত জানতে চায়। তখন রবিন বলে শুরুতে নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে দেখে সংচনকে সে তাংয়ের মতো একজন হিসেবে ভেবেছিল, তাই সে তাকে ন্যায় বিচার প্রতিষ্ঠার বাহিনীতে যোগ দিতে বলে। কিন্তু সেটা ছিল রবিনের অনেক বড় ভুল, কারণ সংচন খুবই নিষ্ঠুরভাবে মানুষদের মেরে ফেলত। তাই রবিন সিদ্ধান্ত নিয়েছে তাকে সবকিছুই শেষ করতে হবে। তার এই কাহিনী শুনে তাং সংচনের সাথে দেখা করতে রাজি হয়। রবিন একটি সেট আপ প্ল্যান করে। সে সংচনকে মেসেজ দিয়ে বলে তাং তার সাথে সাক্ষাৎ করতে রাজি হয়েছে। এরপর সংচন তাংকে ভিডিও কল দিয়ে এক রেস্তোরাঁয় আসতে বলে। এদিকে তাংয়ের গতিবিধি রবিন এবং বুয়ন কনস্ট্রাকশনের লোকেরা ট্র্যাক করছিল, কিন্তু সংচন তার মিটিংয়ের লোকেশন চেঞ্জ করে তাংকে একটি পরিত্যক্ত ক্লাবে আসতে বলে। অন্যদিকে রবিন এবং বুয়ন কনস্ট্রাকশনের লোকেরা সংচনকে ধরতে প্রস্তুত ছিল, কিন্তু তারা দেখে তাংয়ের অবস্থান অন্যদিকে সরছে। রবিন তাংকে ফোন করার চেষ্টা করলেও তাং ফোন ধরেনি। তাং একটি জরাজীর্ণ ক্লাবে এসে পৌঁছায়, যেখানে সংচন তার জন্য অপেক্ষা করছিল। সংচন তাংকে বলে আমরা দুজনই একই পরিস্থিতিতে আছি। সে তাংয়ের কাছে জানতে চায় সে কিভাবে তার শিকার বাছাই করে। তোমার মধ্যে কি কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে? তুমি কি কোনোভাবে কাউকে স্পর্শ করলেই সে সারা জীবনে যত খারাপ কাজ করেছে সব বলতে পারো? তাং উত্তর দেয় হ্যাঁ, বলতে পারি। সংচন তাংয়ের ক্ষমতা দেখে মুগ্ধ হয়, কিন্তু তাং তার ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটি ফেরত চায়। কিন্তু সংচন বলে যে সে এখনও বইটি পড়া শেষ করেনি। এছাড়া সে রবিনের প্রতি তাংয়ের অতিরিক্ত বিশ্বাস সম্পর্কে সতর্ক করে বলে একটু ভুল করলেই সে তোমাকে ছুঁড়ে ফেলবে। সংচন তাংকে তার সাথে কাজ করার প্রস্তাব দেয়, যাতে তারা একসাথে উপযুক্ত লোকদের বেছে নিয়ে হত্যা করতে পারে। সে তাংকে দেরি না করে তার প্রস্তাব চিন্তাভাবনা করে জানাতে বলে। এদিকে রবিন এবং বুয়ন কনস্ট্রাকশনের গুন্ডা বাহিনী আসল জায়গায় পৌঁছে যায়। তখন রবিন সেই গুন্ডাদের তাড়াতাড়ি ভেতরে যেতে বলে, কিন্তু তারা রবিনের আদেশ মানতে চায় না, বরং তারা রবিনকে একটা বিলবোর্ডের সাথে বেঁধে রেখে উপরে চলে যায়। সংচন যাওয়ার সময় তাংয়ের কাঁধে হাত রাখে এবং চলে যেতে থাকে। হঠাৎ তখনই তাং একটি ছুরি নিয়ে পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সংচন সহজেই তাকে থামিয়ে দেয়। সে তাংকে মারতে মারতে বলে এটাই কি তোর উত্তর? তোর সব সময় সতর্ক থাকা উচিত, তাই না? বেশিরভাগ লোকই জানে না তারা কখন মারা যাবে, তাই তোর মতো হারামজাদারা তাদের মারতে পারে, কিন্তু আমি তাদের মতো নই। আমরা বুঝতে পারি সংচনের একটা সুপার পাওয়ার আছে যে কেউ তাকে মারতে আসলে সে আগে সেটা টের পেয়ে যায়, যেমনটা আমরা দেখেছি এর আগে রবিন যখন তাকে মারতে গিয়েছিল। সে তাংকে বলে তোকে দেখে মনে হয় না তোর দায়িত্ববোধ বলে কিছু আছে। তুই কোনো নায়ক নোস, তুই শুধুই একজন খুনি, আর একজন খুনির মৃত্যুই প্রাপ্য। সে তাংকে মারতেই যাবে, এমন সময় বুয়ন কনস্ট্রাকশনের গুন্ডা বাহিনী সেখানে হাজির হয়। তারা সংচনকে বলে আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। এই সুযোগে তাং সেখান থেকে পালিয়ে যায়। বাইরে এসে সে রবিনকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। সে রবিনকে মুক্ত করে এবং বলে বইটা রেখে দিয়েছিলে কেন? রবিন জানায় যে সে বইটি রেখে দিয়েছিল, তবে বিশ্বাসঘাতকতা করার জন্য নয়। রবিন তাংকে শেষবারের মতো তাকে বিশ্বাস করতে বলে এখনও তার কিছু প্ল্যান আছে। তাং কাঁদতে কাঁদতে বলে সে ভয় পাচ্ছে, ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। ঠিক তখনই উপরে একটি বন্দুকের গুলির শব্দ শোনা যায়, আর ষষ্ঠ পর্বের এখানেই সমাপ্তি ঘটে। সপ্তম পর্ব শুরু হয় সংচনের পিস্তলের একটি ফাঁকা গুলি দিয়ে এক আক্রমণকারীকে আহত করার মাধ্যমে। এরপর বুয়ন কনস্ট্রাকশনের গুন্ডা বাহিনী তাকে আক্রমণ করে। তাদের মধ্যে একটি তুমুল ফাইট হয়, যেখানে সংচন একাই সবার সাথে দুর্দান্ত ফাইট করে। একে একে সবাইকে মেরে ফেলার পর শেষ যে লোকটি দাঁড়িয়ে থাকে তাকে দিয়ে তার বস এক্সিকিউটিভকে ফোন করে বলতে বাধ্য করে যে তারা সংচনকে হারিয়ে ফেলেছে। সংচন তার কাছ থেকে জানতে পারে যে বুয়ন কনস্ট্রাকশনের মালিক তার নাতনির খুনের প্রতিশোধ নিতে গুন্ডা বাহিনী পাঠিয়েছে, যাতে তারা সংচনকে জীবিত ধরে নিয়ে যেতে পারে।
এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ম্যাসাকার দেখতে পায়, কিন্তু সংচনকে কোথাও খুঁজে পাওয়া যায় না। পরের সিনে দেখা যায় নানগাম হসপিটালে বসে তার বাবাকে দেখে ভাবছেন। ইয়ংজে একবার তাকে জিজ্ঞেস করেছিল তার পুলিশ হওয়ার পেছনে কী কারণ ছিল। তখন নানগাম বলেছিলেন তার বাবাও একজন পুলিশ ছিলেন এবং তাকে যেন কেউ অপমানিত না করে সেজন্য সে পুলিশ হয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোট্ট নানগাম প্রায়ই তার বাবার অফিসে খাবার নিয়ে যেত, কিন্তু তার বাবা ছিলেন ভীষণ কড়া, যে সব সময় নানগামকে বকাবকি করত। কিন্তু একদিন নানগাম তার বাজে কথা নিতে পারেনি। তারপর থেকে তার বাবা তাকে বিরক্ত করা বন্ধ করে দিয়েছিলেন। নানগাম ইয়ংজেকে বলেছিলেন তিনি তখনই এই শিক্ষাটা পেয়েছিলেন যে কখনোই নিজেকে দুর্বল ভেবো না, তাতেই দেখবে অন্যেরা তোমার উপর ক্ষমতা খাটাবে না। বর্তমানে নানগাম রেক্সকে একটি পেট শেল্টারে নিয়ে যায়। তার আচরণের উপর একটি এগ্রেশন টেস্ট করা হবে, যার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে বাঁচিয়ে রাখা হবে নাকি মেরে ফেলা হবে। শেল্টারের মেয়েটি বলে যে নানগাম চাইলে তার কাছে কুকুরটি রাখতে পারেন, কারণ তার মনে হচ্ছে কুকুরটি নানগামকে পছন্দ করেছে। ওদিকে নানগাম, নতুন ক্যাপ্টেন মুনজুন এবং ম্যাপো থানার পুলিশরা সেই ক্লাবের সিসিটিভি ফুটেজ দেখেন। তারা তাং, রবিন এবং বোন কনস্ট্রাকশনের লোকদের দেখতে পান, কিন্তু এ ব্যাপারে কথা বলতে ক্যাপ্টেন বেশ কয়েকজন পুলিশকে বোন কনস্ট্রাকশনের অফিসে পাঠান, কিন্তু ওয়ারেন্ট ছাড়া তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। ঠিক তখনই ম্যাপোর এক গলিতে সংচনের ফুটেজ শনাক্ত হয়, আর পুলিশরা তার ছবি দেখিয়ে আশেপাশের হোটেলগুলোতে খোঁজ নেয়। শুধু তাই নয়, বোন কনস্ট্রাকশনের কয়েকজন লোকও তার খোঁজে সেখানে গিয়েছে। এক লোকের কাছ থেকে তথ্য পেয়ে অবশেষে পুলিশরা সংচনের ঠিকানায় গিয়ে হাজির হয়। আসলে সংচন ছাদের উপর থেকে পুলিশদের দেখতে পেয়ে আগেই তার রুম ছেড়ে পালিয়ে গিয়েছিল। পুলিশরা তার রুমে এসে কনফেশন নোটসের কালেকশন খুঁজে পায়। এদিকে তাং একটি বাড়িতে ক্লান্ত অবস্থায় পড়ে আছে। রবিন তাকে নিতে আসে এবং বলে যে তারা দক্ষিণের উষ্ণ অঞ্চলে চলে যাবে, যেখানে তাদের কেউ খুঁজে পাবে না, আর সমস্ত সমস্যার সমাধান করার জন্য সেখানে গিয়ে তারা ভবিষ্যতের জন্য নতুন একটি প্ল্যান করবে। তারা একটি গাড়ি ভাড়া করে দক্ষিণের উদ্দেশ্যে চলে যায়। এদিকে তাং বাড়ি গিয়ে লুকিয়ে তার মাকে দূর থেকে দেখে। তার নিখোঁজ সংবাদের একটি পোস্টার দেখা যায়, আর তার মা প্রায়ই চার্চে যাচ্ছেন তাংয়ের জন্য প্রার্থনা করতে। এরপর সংচন বোন কনস্ট্রাকশনের এক্সিকিউটিভের সাথে দেখা করে এবং তাকে ধরে মারধর করে চেয়ারম্যান হেয়ংগুককে কোথায় পাওয়া যাবে তা জানতে চায়। এদিকে ম্যাপো থানায় নানগাম অনুমান করেন যে সংচন চেয়ারম্যান হেয়ংগুকের কাছে যেতে চাইবে, কিন্তু তার সহকর্মীরা বলে যে চেয়ারম্যানকে গোপন নিরাপদ জায়গায় রাখা হয়েছে। কিন্তু নানগামের দৃঢ় বিশ্বাস সংচন সেই ঠিকানা খুঁজে বের করে সেখানে চলে যাবেই। তিনি তার সহকর্মীদের চেয়ারম্যানের গোপন আস্থানে যেতে রাজি করান। যাই হোক, নানগামের ধারণাই সঠিক ছিল। সংচন ইতিমধ্যে চেয়ারম্যানের কাছে পৌঁছে গেছে। চেয়ারম্যানকে বেঁধে রাখা হয়েছে এবং তার সাথে থাকা তরুণীকে দিয়ে চেয়ারম্যানের নিরাপত্তা কর্মীকে ফোন করে বলে যে তারা যেন 1 ঘন্টার জন্য চেয়ারম্যানকে ডিস্টার্ব না করে। এরপর সংচন মেয়েটিকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলে। সংচন চেয়ারম্যানকে তার কুকর্মের ফিরিস্তি শোনাতে থাকে। সংচনের বর্ণনায় আমরা জানতে পারি চেয়ারম্যান হেয়ংগুক ছিলেন একজন চরিত্রহীন ব্যক্তি। সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী মিনিস্টারদের সাথে তার উঠা বসা ছিল। তারা তাকে তোষামত করতে ব্যস্ত থাকত। করফাকি, সম্পদ আত্মসাৎ, ঘুষ এবং দুর্নীতি মামলায় একবার জেলে গেলেও সেটা ছিল তার জন্য কয়েকদিনের ছুটি কাটানোর মতো। জেলের ভেতরেও বিলাসী জীবনযাপন করতে সাহায্য করেছিল সরকারের এক বড় কর্মকর্তা। চেয়ারম্যানের নির্মাণ প্রকল্পের জন্য বহু মানুষের মৃত্যু হয়েছে, তাই সংচন এসব অন্যায় দেখে বসে থাকতে না পেরে তাকে মারতে এসেছে। আগামীকালের খবরে তার মৃত্যুর সংবাদ দেখে লোকে বলবে এটাই তার প্রাপ্য ছিল, যে তাকে মেরেছে সে মহান ব্যক্তি। সে চেয়ারম্যানকে দিয়ে ক্ষমা চাওয়ার চিঠি লেখানোর আগেই নানগাম তার অফিসারদের নিয়ে রুমে প্রবেশ করে। তখন সংচন একটি ধারালো স্ক্রু চেয়ারম্যানের ঘাড়ের ধমনীতে ঢুকিয়ে দেয় এবং তাকে জিম্মি করে রাখে, আর নানগাম তার দিকে বন্দুক তাক করে। সংচন নানগামের উদ্দেশ্যে বলে রক্তপাত দেখতে না চাইলে বন্দুক নিচে রাখ, গুলি চালালেই খেল খতম। কিন্তু নানগাম বলেন তাহলে মার, তুইও মরবি, এখান থেকে বেঁচে বের হতে পারবি না। সংচন নানগামের সাথে সমঝোতার চেষ্টা করে, বলে গুলি চালিও না, আমি সব প্রমাণ সহ আত্মসমর্পণ করব। চেয়ারম্যান বেঁচে থাকলে আমাদের উভয়েরই উপকার হবে এবং তুমি যথাযথ পদোন্নতি পাবে। কিন্তু নানগাম তার কথা শোনেন না এবং তার পায়ে গুলি চালান। সংচন তখন নানগামকে চিনতে পারে। দেখা যায় সংচন একসময় নানগামের বাবার সাথে কাজ করত এবং সে নানগামকে ছোটবেলা থেকেই চিনত। সেই নানগামের বাবাকে কোমায় পাঠানোর কারণ। সংচন বলে আমি তোমার বাবার সাথে যা করেছি তুমি কি তার প্রতিশোধ নিতে চাও? তাহলে চালাও গুলি, চালাও। কিন্তু নানগাম গুলি চালাতে পারেন না। হঠাৎ সংচন চেয়ারম্যানের ঘাড় থেকে স্ক্রুটি টেনে বের করে, যার ফলে চেয়ারম্যানের ধমনী থেকে গল গল করে রক্ত বের হতে থাকে। তখন বাকি লোকেরা চেয়ারম্যানকে বাঁচাতে ছুটে চলে আসে। অন্য পুলিশরা নানগামকে সংচনকে গুলি করতে বাধা দেয় এবং সংচনকে গ্রেপ্তার করে। কিন্তু হসপিটালে নেয়ার আগে চেয়ারম্যানের মৃত্যু হয়। নতুন ক্যাপ্টেন মুনজুন সেখানে আসেন এবং নানগামকে পরামর্শ দেন
সংচনকে ধরতে পেরেছ, তাতে মিশন সাকসেস হয়েছে। এখন আর চেয়ারম্যান হেয়ংয়ের উপর তদন্ত না করাই ভালো। এখন মিডিয়ার নজর তোমার দিকেই থাকবে, প্রচুর ইন্টারভিউ দিতে হবে। এই জন্য তুমি বরং রেস্ট নাও, বাবার পাশে থাকো, হসপিটালে যাও। কিন্তু তাদের এই কথোপকথন সংচন গাড়িতে বসে শুনে ফেলে। এরপর রবিন এবং তাংকে দেখা যায় যারা গাড়িতে লুকিয়ে আছে। তখন রবিন তাংকে তার ছোটবেলার কাহিনী শোনায়। একদিন ঘুম থেকে উঠে সে দেখে এক ডাকাত তার বাড়িতে ঢুকে তার বাবা মাকে হত্যা করেছিল, কিন্তু তখন সে প্রতিশোধ নিতে পারেনি। তখন সে বুঝতে পারে যে ন্যায় বিচার পেতে তার ক্ষমতার প্রয়োজন, কিন্তু সে নিজেই দুর্বল ছিল। তাই সে ক্ষমতা ধার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাংয়ের মতো একজন মানুষ খুঁজছিল। এদিকে সংচনকে থানায় নিয়ে যাওয়ার পথে সংচন হ্যান্ডকাফ খুব টাইট হওয়ার অভিযোগ করে। সে তার হাত দেখিয়ে বলে সে একজন ডায়াবেটিস রোগী, তার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। তখন পুলিশ তার হ্যান্ডকাফ একটু আলগা করতে রাজি হয়। একজন পুলিশ যখন তার হ্যান্ডকাফ ঢিলা করতে যায়, সেই সুযোগে সংচন তাকে আক্রমণ করে। গাড়ির ভেতরে সংচনের সাথে অন্যান্য পুলিশ অফিসারদের মারামারি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে সংচন এক পুলিশের কাছ থেকে পিস্তল কেড়ে নিয়ে গুলি চালালে গাড়িটি উল্টে যায়, কিন্তু সংচন পালাতে সক্ষম হয়। সেখানে একজন অফিসারের মৃত্যু হয়। অন্যদিকে এই বিশৃঙ্খলার মধ্যে চেয়ারম্যানের ফিউনারেল অনুষ্ঠিত হয়। একজন মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা ক্যাপ্টেন মুনজুনের সাথে কথা বলেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সংচনকে গ্রেপ্তারের জন্য চাপ দেন। দরকার হলে তার কোনো সহযোগী খুঁজে বের করে একটা গল্প সাজিয়ে ওদের গ্রেপ্তারের নির্দেশ দেন, কারণ জনগণ চায় পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করুক। ক্যাপ্টেন তাকে কথা দেন তিনি যত দ্রুত সম্ভব এই মামলাটি শেষ করবেন, যার ফলে তিনি তাং এবং রবিনকে সংচনের সহযোগী বানিয়ে দেন এবং খবরে তাদেরকে খুনির সন্দেহভাজন সহযোগী হিসেবে দেখানো হয়। তাং এবং রবিন যখন খাবার খাচ্ছিল তখন তারা টিভিতে এই নিউজ দেখে। এই খবর শুধু তাদের অবাক করে না, বরং তাংয়ের বন্ধুরা এবং পরিবারের সবাই এই খবরে হতবাক হয়ে যায়। তাং নিজেও এই ঘটনাবলিতে হতাশ। আর এখন রবিন একটি নতুন পরিকল্পনা করে। তারা রবিনের এক পরিচিত ডেন্টিস্টের সাথে দেখা করে, যে এইসবের ব্যবস্থা করে দেয়। তারা স্পিড বোটে করে দেশ থেকে পালিয়ে ফিলিপাইনে যাওয়ার প্ল্যান করে। বাড়িতে থাকাকালীন নানগাম হসপিটাল থেকে তার বাবার খবর পান। তাকে বলা হয় যে তার মা তার বাবার লাইফ সাপোর্ট চালু না করার ফর্মে স্বাক্ষর করেছেন। এখন সিদ্ধান্ত নানগামের। তিনি কিছুক্ষণ দ্বিধায় ভোগেন। অবশেষে তিনি নার্সকে বলেন চিকিৎসা চালিয়ে যেতে এবং তার বাবাকে বাঁচিয়ে রাখতে। এদিকে সংচনকে দেখা যায় তার ফোনটি একটি ট্রাকের ভেতরে চালু করে রেখে দেয়, যার ফলে পুলিশ তার লোকেশন ট্র্যাক করে। এরপর সে তার পোশাক আশাক চেঞ্জ করে নতুন ছদ্মবেশ নেয় এবং রবিনের ডেন্টিস্টকে খুঁজে বের করে এবং তার ফোন ব্যবহার করে রবিনের সাথে যোগাযোগ করে। সে রবিনকে বলে যে তাদের সবাইকেই এখন পুলিশ খুঁজছে, যেহেতু তারা সবাই সহযোগী তাই তাদের দেখা করা উচিত। সে জানে রবিনরা কোথায় যাচ্ছে। সে রবিনকে ওসানের কারখানায় আসতে বলে। রবিন তাকে বলে না যে সংচন তাকে ফোন করেছিল, বরং সে তাকে আলাদাভাবে যাত্রা করার কথা বলে অন্য একটি গন্তব্যের নির্দেশ দেয়। কিন্তু তাং রবিনের এই তাড়াহুড়ার ব্যাপারে সন্দেহ করে এবং তার ফোনে লোকেশন ট্র্যাকার অ্যাপস ইনস্টল করে নিজের ফোনের সাথে কানেক্ট করে দেয়, যাতে সে রবিন কোথায় যাবে তা খুঁজে বের করতে পারে। এরপর তারা দুজন দুদিকে রওনা দেয়। তাং বন্দর এসে পৌঁছায়। এক লোক এসে তাকে তার নকল পাসপোর্ট দিয়ে যায়, কিন্তু সে রবিনের কোনো হদিশ পায় না। সে তার ব্যাগে রবিনের লেখা একটি চিঠি খুঁজে পায়, কিন্তু রবিন বন্দরে যাওয়ার পরিবর্তে নানগামের বাসায় যায় এবং তাকে বলে যে সে জানে সংচন কোথায় আছে। কিন্তু নানগাম রবিনের সাথে কাজ করতে রাজি নন এবং বলেন তুমি লোকজনদের খুন করার জন্য সংচন এবং লিতাংদের ব্যবহার করেছিলে। এই কারণে কত মানুষ মারা গেছে জানো? তোমার বিবেক বলে কিছু আছে? তখন রবিন পাল্টা উত্তর দেয় চেয়ারম্যান হেয়ংয়ের হত্যার পিছনে নানগাম দায়ী। দেহরক্ষীদের একজন বেনামে এটা অনলাইনে পোস্ট করেছে। নানগাম যখন ভাবছেন রবিনের সাথে কাজ করবেন কিনা, তখন সংচন হসপিটালে এসে হাজির হয়, যেখানে নানগামের বাবা ভর্তি আছেন। সে নানগামের মাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলে। নানগাম তখন একটি ফোন পান যা তাকে হতবাক করে দেয় এবং দৌড়ে হসপিটালের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। এরপর আমরা পেট শেল্টারে র্যাক্সকে দেখি, যেখানে আজ তার অ্যাগ্রেশন টেস্ট করা হবে। সেখানে একটি মেয়ে তাকে কাছে ডাকে, কিন্তু র্যাক্স ভুলবশত সেই মেয়েকে ইয়ক ভেবে আক্রমণ করতে শুরু করে। অন্য লোকেরা তখন তাকে ছাড়িয়ে নেয়, আর এখানেই সপ্তম পর্ব শেষ হয়।